কি হয়েছে আমার বউয়ের? ডাক্তার শুকনো ঢোকিলে বলে। ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সরি টু সি, উনি কিছুই মনে রাখেননি। রাজ আঙুল উঁচিয়ে মিহিরকে দেখিয়ে বলে। ও এখানে কি করে এলো? দেখুন, আপনারা তো বাইরের মানুষ, অ্যালাউ করতে দিবেন না, কিন্তু সর্দার পরিবারের মানুষ তো অ্যালাউ। আমি সর্দার পরিবারের মানুষকে না বলি কিভাবে? তাই রোগীকে দেখতে আমি সবার প্রথমে যাকে পেয়েছি তাকে ঢুকতে দিয়েছি। রাজ জোরে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে মিহিরের দিকে ফিরে তাকালো। মিহিরের পাশে মায়া দাঁড়িয়ে আছে। মিহির মায়ের দিকে একবার তাকিয়ে রাজের দিকে চোখ রেখে দাঁত কিরমির করে হেসে বলে। বাড়িতে যাবে না বিবিডন? মিহিরের মুখে বেবি ডল শুনে রাজ হৃদয়িত জ্ঞান শূন্য হয়ে মিহিরের বাঁ পাশের বুক বরাবর দিল এক লাথি। মিহির মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে। মায়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ডাক্তার নিজেও ভয় পেলেন, রাজকে তো চেনে সবাই। মায়ের জ্ঞান হারালে কি হবে? বাকিরা খুব ভালো করেই জানে শাওমির রাজ কি। মায়া এগিয়ে এসে যেই মিহিরকে ধরতে নেয়, অমনি রাজ শক্ত করে মায়ের হাত ধরে মায়া ব্যথা পেয়েই বলে। হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। তার থেকে বেশি আমার ব্যথা লাগছে তোমার তো হাতে, আমার সোজা এই জায়গাটা। রাজের বুকের বাম পাশটায় ইঙ্গিত করেই বলে। মায়া হাত ছাড়া দিয়ে ছাড়িয়েই বলে। অন্যের হবু বউয়ের দিকে নজর দিবেন না। আমি কিন্তু এসব নোংরামি সহ্য করতে পারি না। ও রিয়েলি? তোমার এসব নোংরামি সহ্য হয় না বুঝি? তাহলে দেখা যাক কেমন অসহ্যকর লাগে তোমার এই নোংরামিতে। বলেই মায়ের হাত ধরে নিজের কাছে এনে মায়াকে কোলে নিয়ে বাইরে যেতে নাই। মায়া পা লাফাচ্ছে। রাজকে দু হাত দিয়ে কাঁধের দিকে মেরেই চলেছে। রাজ ব্যথা পেলেও সহ্য করে নিচ্ছে। মায়ের মুখে একটাই কথা। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আমি আপনাকে খুন করে দেব বলে দিলাম। তুমি আমাকে খুন করতে পারবে না মায়াবতী, বরং আমার জন্য অন্য কাউকে খুন করতে পারো। আপনি কে যে আমি আপনার জন্যে অন্য কাউকে খুন করব? আমি তোমার স্বামী, তোমার মন্ত্রীমশাই শামির রাজ। আমি বিবাহিত, আমার স্বামী নেই। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। মিহির আমার হবু বর। আপনি কেন আমাদের মাঝে আসছেন? রাজের পা আটকে গেল। মায়ের মুখে এসব শুনে রাজের কপালে শিরা ফুলে উঠেছে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন মায়াকে পাশের আরেকটা কেবিনে নিয়ে ছুঁড়ে মারে ফাঁকা বেঁধে। পকেট থেকে ফোন বের করে ওদের বিয়ের ছবি দেখিয়ে বলে, লুক, আমাদের বিয়ের ছবি। আমি তোমার স্বামী হই, অন্য কেউ না। ওই মিহির মিথ্যা কথা বলেছে তোমাকে। ও তোমার স্বামী না, বরং ও তোমার। রাজ আরো কিছু বলতে নিবে মিহির বলে ওঠে। ওগুলো এআই দিয়ে এডিটের ছবি। রাজের সব সময় তোমার দিকে কুনজর লেগেই থাকে বেবিডন। ও এসব ছবি বানিয়ে তোমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে আলাদা করতে চেয়েছিল। আমি ছবিগুলো বিশ্বাস করিনি বলেই তোমার উপর হামলা করে। এরপর তোমার আর কিছুই মনে পড়ছে না। রাজ চোয়াল শক্ত করে মায়ের নজর রাজের চোয়ালের দিকে। মায়া রাজকে দেখে বলে। মিথ্যা বলে আমাকে আপনি বিভ্রান্ত করতে পারবেন না। মিহির আমাকে ভালোবাসে, আমাকে টেক কেয়ার করে। ও আমাকে এতটাই বিশ্বাস করে যে আমার এইসব নকল ছবি দেখেও আমাকে ছেড়ে দেয়নি। আমি তাহলে কি করে ওকে অবিশ্বাস করি? আপনি চলে যান, সরে যান আমাদের জীবন থেকে। রাজ এবার হুঙ্কার দিয়ে প্রথমবারের মতো মায়ের সামনে রক্তিম চাহনি দিয়ে বলে। আবে মায়াবতী, বলেই মায়ের চোয়ালে হাত রেখেই বলে। যা কিছু বলছো সব কিন্তু তোমার মনের কথা না, এই সব কিছু তোমার নিউরনে চাপিয়ে দেওয়ার কথা। তাই মাফ করে দিলাম আমাদের বিচ্ছেদের কথা তোমার জবানে আনার জন্য। এই স্বামীর রাজ তার মায়াবতীর ইচ্ছে পূরণ করবে, মানে এই না যে স্বামীর রাজের জীবন থেকে তার মায়াবতীর অস্তিত্ব মুছে ফেলবে। এটা কোনোদিন সম্ভব না। মায়া এবার উত্তেজিত হয়ে গেল। রাজের মুখ থেকে আসা সিগারেটের বিশ্রী গন্ধ সাথে রাজের তেজ দেখানো কথা সহ্য হলো না। এক প্রকার ছোটাছুটি করতে করতে অজ্ঞান হয় মায়া। ডাক্তার এগিয়ে এসে মায়াকে দেখে। নার্স এসে মায়াকে আগের কেবিনে নিয়ে গেল। ঠিকভাবে শুয়ে দিল বেডে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে দাঁড়াতেই রাজ বলে। কি হয়েছে ওর? ওনার জ্ঞান ফেরার পর মেমোরিতে প্রথমেই ঢুকানো হয় উনি মিহির সর্দারের হবু বউ। তাই এটা অসম্ভব হলেও মানতে হবে যে উনি যেটা বিশ্বাস করেছেন ওটা অতি দ্রুত মিথ্যা প্রমাণ করা যাবে না।
এতে ওনার ব্রেনে চাপ পড়বে। পরপর 2বার আঘাত লাগাই ওনার মানসিক সমস্যা আছে। উনি বলতে গেলে একজন সাইকো, যার মধ্যে একবার যেটা সত্যি বলতে দাবি করানো হয় তা শত চেষ্টাও মিথ্যা করা সম্ভব হয় না। এখন আমার করণীয়? ওনাকে আপাতত একটু ফোর্স কম করা উচিত। উনি যেটাতে বিশ্বাসী সেটাতেই সায় দিতে হবে। ধীরে ধীরে তাকে বোঝাতে হবে সে যেটা জানে সব মিথ্যা। এখন কিছু বললেই হাইপার হয়ে উঠবেন উনি। নিজের ক্ষতিও করে দিতে পারেন। তখন হয়তো আপনি মিসেস মায়াকে চিরদিনের জন্য হারাবেন। রাজ এবার দুর্বল হতে শুরু করে, পিছিয়ে গেল ধীরে ধীরে। রাগে দুঃখে দেয়ালে কয়েকটা ঘুষি দেয়, যার প্রত্যেকটা ব্যথা রাজের হাতে লাগছে। ডাক্তার এগিয়ে এসে নার্সকে ডেকে বলে। ওনার হাতে ব্যান্ডেজ করে দেও। নার্স এগিয়ে আসতে নিলে রাজ হাত উঁচিয়ে হুঙ্কার দিয়ে বলে। আমার বউকে চিনিস তো তোরা? আজ তো এক বাঁকে নেশে। আমার আশেপাশে কাউকে দেখতে পারে না। আমার হাত ধরলেই সেই নারীকে কোমায় পাঠিয়ে দেয় আমার মায়াবতী। তাই সাবধানে থাক। আমার থেকে দূরত্ব বজায় রাখ তোরা। ডাক্তার কাঁপা কাঁপা গলায় বলে। কিন্তু আপনার হাত থেকে রক্ত ঝরছে। এই সামান্য ক্ষত যার রক্ত দেখতে পাচ্ছিস, সচক্ষে আর করুণা করছিস, যে ক্ষত আমি ছোট থেকে বয়ে বেড়াচ্ছি, তার তো রক্ত দেখা যায় না। এই জন্য করুণা করতে পারছিস না। এক মায়াবতীকে আগলে নিয়ে সারা জীবন পাড়ি দেবে ভেবে এসেছে। এখন সেও আমাকে ভুলে গেল। আমার আর থাকলোটা কি? রাজের রক্তিম চোখ দিয়ে হালকা পানি দেখা দিল। ডাক্তারের করুণা হলো, ছুটে এলো আদ্র। রাজকে দেখে ডাক্তারের দিকে ফিরেই বলে। কি হয়েছে? ডাক্তার সব খুলে বলে। সব শুনে আদ্র এক পলক মিহিরের দিকে বিরক্তিকর চাহনি দেয়। রাজকে দেখে আদ্রর খারাপ লাগছে। এই ছেলেটা অল্প বয়সে মাকে হারালো, বাবার দ্বিতীয় বিয়ে দেখলো, এরপর বাবার থেকে ভালোবাসা পেল না। দাদা একমাত্র ভালোবাসতো, সেও অসুস্থ হতে শুরু করে। শাহানা পারভিন যে কিনা মায়ের আদর স্নেহ দিত, সেও প্রেগনেন্ট হয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর মায়াকে দেখে রাজের দুনিয়া পাল্টে গেল। মহসিন সর্দার রাজকে সবসময় বলে এসেছেন, আমার মায়াবতী আমাদের বংশের প্রথম কন্যা সন্তান, আমার নয়নের মণি মোহনা সর্দার, যাকে আমি মায়াবতী বলে ডাকব। দাদু থেকে শুনে রাজও মায়াকে মায়াবতী বলে ডাক দেয়। যত বড় হয় একসাথে মাটির পুতুল নিয়ে বর বউ খেলে। এমনকি মায়ারাজ দুজনেই ছোটবেলায় ছোট ছোট লাল বেনারসি সাদা পাঞ্জাবি দিয়ে বর বসে যে কতবার যে তিন কপুল বলে খেলেছে তা গুণে শেষ হবে না। রাজ ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হতে থাকে। তখনই মায়ের জন্য আলাদা অনুভূতি দেখা দিল। মায়াকে বউ রূপে মানতে রাজি হয় রাজ। সবাই সাক্ষী হয় ওদের বাল্যবিবাহে। এটা মহসিন সর্দারের একটা আলাদা বুদ্ধি বলা চলে। তিনি বুঝতে পারেন রাজ লন্ডনে গেলে অনেক কিছুর পরিবর্তন ঘটবে। তাই রাজ যাওয়ার আগে গ্রামের দিকে এসে গোপনে বিয়ে দিয়ে রাখেন। সেই মায়াকে আড়ালে আবডালে নিজের কাছে রেখেছে রাজ। মায়াকেও বুঝতে দেয়নি মায়ের জীবনের সফলতা দেখার অপেক্ষা ছিল শুধু। যেই মায়া ঢাকায় নিজের শোরুম উদ্বোধন করেছে, রাজার অপেক্ষা করতে চাইল না। নিজের বউকে সবার সামনে নিজের করতে চাইল। বীর জারাকে নিয়ে ব্যস্ত থাকায় রাজ নিজের মতো করে মায়াকে বুদ্ধি করে বিয়ে করে। যেই মায়ার জন্য জীবনের এতগুলো বছর একাকিত্বে পার করে দিল, আজ সেই মায়া তাকে ভুলে গেছে। রাজের জন্য এটা কতটা যন্ত্রণা, এটা শুধু রাজের স্থানে নিজেকে কল্পনা করলেই বুঝতে পারবে। আদ্র সে রাজের কাঁধে হাত রেখেই বলে। ধৈর্য ধরো ব্রো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার মায়াবতী আমাকে ভুলে গেল, এটাও দেখার বাকি ছিল। পরিস্থিতি এগুলো দেখাতে বাধ্য করছে। আমার যদি বুকের ক্ষতটা গভীর না থাকতো, তাহলে সেদিন আমিও মারামারি করতে পারতাম। সেদিন তো আমার এই গলি লাগা ক্ষতে ওরা লাথি মারে। রাজ আরও বলতে নিলে আদ্র অবাক হয়ে রাজকে প্রশ্ন করে। আমাদের তো বলেনি। একদিকে আমার ভাই আর একদিকে আমার বউ, দুজনের বিপদে আমার ক্ষত কিছুই না। তাও আমি পারলাম না কাউকে রক্ষা করতে। আমিও ছেড়ে গেলাম। আদ্র রাজের পাঞ্জাবির প্রথম দুটি বোতাম খুলে দেখে গুলি লাগা স্থান কালো হয়ে আছে। রাজকে আক্রমণ করার একদিন কি দুদিন আগেই তো রাজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। রাজ নিজেও তো পরিপূর্ণ সুস্থ ছিল না, তার মধ্যেই সব ঘটে গেল। সবাই ভুলে যায় রাজের শরীরের কথা, বলবে নাই বা কেন।
তাজকে হারানোর বেদনা, হিয়ার নিখোঁজ সংবাদ, মায়ের হাসপাতালের চিকিৎসা, এসবে কার এত সময় রাজের দিকে চোখ রাখবে? মায়ের সজ্ঞানে থাকলে রাজের যত্ন নিত, এখন তো সেও রাজকে চিনতে পারছে না। মাহমুদ সর্দার বাইরে গেছেন, তার এখন তাজ ও হিয়াকে নিয়ে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে। তাজের বডি পাওয়ার চায়নি, ফোর্স নিয়ে যাওয়া হয় খাদের শেষ প্রান্তে, পেল না কোনো অস্তিত্ব। অনেকের ধারণা তাজকে জলহস্তিরা খেয়ে ফেলেছে, সিয়ার ধারণা সোনালি কিছু করেছে হয়তো, তাই তো এখন সোনালিকে সহ্য করতে পারছে না। মালিনী ও সোনালি একত্রে আলাপ করতে করতে মাহমুদ সর্দারের ঘরে যাচ্ছে। সিয়া ওদের পিছু নিল, এই সোনালিকে দু চোখে সহ্য করতে পারছে না সিয়া, রুদ্রকে জানিয়েছে, কিন্তু এইটুকু জেনেই বা কি হবে? সিয়ার নজর এখন সোনালির ওপর থাকে। ওরা ঘরে এসে বসতেই সোনালি বলে, তোমার বৌমার স্মৃতি হারিয়েছে, এই সুযোগে আছে মোহনার সাথে রাজের বিয়ে দেওয়া। তাহলে তো দলিলের একসাথে হবে, দুই দিকে দলিল এক হলে আমাদের ওদের বিপদে ফেলে সম্পত্তি পাবো। ফর্মুলা তো আমাদের কাছেই, কিন্তু ওই কাগজগুলো ওগুলো না থাকার কারণে তো বৈধ নাম করে আমি ফর্মুলা সাপ্লাই করতেও পারবো না। একটু চেষ্টা করো তুমি। মালিনী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি কি হাত গুটিয়ে বসে আছি? নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছি, এমন জায়গায় রেখেছি যে কেউই ওকে খুঁজে পাবে না। একবার শুধু ফর্মুলার দলিলগুলো আর বাড়ির কাগজপত্র আমাদের দখলে পাই, তারপর হিয়াকে নিয়ে আসব। তখন তো তোমাদের আর সমস্যা নেই। হিয়াকে আটকে রেখে তুমি ভালোই করেছো, না হলে তোমার মেয়ের অবস্থা আমি খারাপ করে দিতাম। খবরদার, আমার মেয়ের গায়ে একটা দাগও যেন না লাগে। ওকে আমি সরিয়ে রেখেছি যেন তুমি তোমার কাজ সহজভাবে করতে পারো। আমার মেয়ে এর মধ্যে ফাঁসবে না, তাই তুমিও ওর কিছু করার কথা ভাববে না। আহা, জানি জানি, তোমার ভাই তো। খট করে শব্দ আসে সিয়ার হাত দরজার সাথে। সিয়া অবাক হয়ে দেখছে ওর মাকে। মালিনী একটু ঘাবড়ে গেল। সিয়া ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে বলে, ছি, বলেই দৌড়ে চলে যায়। সোনালি ব্ল্যাকমেল করে বলে, সুযোগ আছে, এই মেয়েকেও সরাও, না হলে এর কিছু হলে আমি দায়ী না। সরাতে হবে না, একে আমি আমার মুঠে আনতে জানি। তুমি চিন্তা করো না, আমি দেখছি ওর ব্যাপারটা। মালিনী চলে গেল সিয়ার পেছনে। সিয়া নিজের ঘরে এসে ফোন হাতে নিয়ে কল দেয় আদ্রকে। ওদিকে রিং হতে মালিনী এসে সিয়াকে নিজের দিকে ফিরিয়ে বলে, যা যা, নিজের কানে শুনেছিস সব ভুলে যাবি। সিয়া কান্না করতে করতে রাগ দেখিয়েই বলে, মানলাম তাজ ভাই তোমার সন্তান না, তাই তার হারিয়ে যাওয়াকে তুমি স্বাভাবিক নিচ্ছ না, কিন্তু মা হিয়া তো তোমার নিজের মেয়ে। তুমি ওকে কিডন্যাপ করে রাখলে কিভাবে? নিজের স্বার্থে নিজের মেয়েকেও কিডন্যাপ করে রাখলে? নিজের স্বার্থের থেকেও বড় কথা হিয়ার সুরক্ষার জন্য। আমি হিয়াকে কিডন্যাপ না করলে ওরা মেরে ফেলতো। আমিও সন্তান হারিয়েছি একটা, আর কত সন্তান হারাবো। তুই একদম চুপ থাকবি, কোনো টু শব্দ করবি না, না হলে তোকেও কিন্তু কিডন্যাপ করে রাখবো। কেন মা, কেন? ওদের সঙ্গ কেন দিচ্ছ তুমি? ভাইয়া ভাবি আছে তো, ওরা দুজন মিলে ওই বাজে লোকগুলোর খারাপ পরিণতি করে দেবে। কিচ্ছু করতে পারবে না, বরং এই যাবৎকাল সবাই সব কিছু হারিয়ে এসেছে, আরও হারাবে। আর আমি কেন সঙ্গ দিব না ওদের? আমি কি পেয়েছি জীবনে? তোর বাবার ভালোবাসা পাইনি আমি। আমি শুধু একটা চেহারার জন্য তোর বাবার সাথে সংসার করার সুযোগ পাচ্ছি। রোহিণীকে কল্পনা করে আমার সাথে সংসার করে তোর বাবা। মালিনী খান ভেবে কোনো দিন আমাকে ভালোবাসতে পারেনি। তুমি আমার বাবাকে চিনতে পারোনি। আমার বাবা তার প্রথম বউকে ভুলতে না পারলেও দ্বিতীয় বউকেও ভালোবাসে। তোমাকে আমাদের জন্য বাবা এখনো কোনো শাস্তি দিতেই পারেনি। তুমি ওদের সাথে যুক্ত হয়ে বড় মায়ের ফর্মুলা আদায় করতে চাও। ছি মা, ছি। তুমি তোমার বোনের ক্ষতিটাও করে দিলে। তোমারও যমজ বোন ছিলে মা, আল্লাহ তোমাকেও যমজ সন্তান দিয়েছে। একবার ভেবে দেখো তো, তোমাদের দুই বোনের মতো যদি আমাদের ভাগ্য একই হয়, তোমার সহ্য হবে তো মানতে? সিয়া,
বড় বড় কথা বলে ফেলছিস তুই। জীবনের মূল্য বুঝতে পারিসনি এখনো। বাবা আর ভাইয়ের থেকে শুধু মানবতার ফেরিওয়ালা হতে শিখেছিস। ভাগ্যিস মানবতার ফেরিওয়ালা হয়েছিল, তোমাদের মতো জালিম না। সিয়ার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় মালিনী। সিয়া গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায় মালিনীর দিকে। মালিনী কাঁপতে কাঁপতেই বলে, আমি শুধুমাত্র একজন প্রয়োজন হয়ে এসেছি তোর বাবার জীবনে, প্রিয়জন হবার সুযোগ পাইনি। সেই সাথে হারিয়েছি প্রথম সন্তানকে। আমার দুঃখ তুই কি বুঝবি? মা, মা যেদিন হবি সেদিন বুঝবি এই মা সন্তান হারিয়ে ঠিক কতটা পুড়েছিল সেদিন। সিয়া কান্না করতে করতে বাইরে দৌড়ে গেল। মালিনী মুখ খুব ভালো করেই জানে সিয়া মালিনীর ব্যাপারে কাউকে জানাবে না। মাকে সিয়া এখন ঘৃণা করলেও মাকে তো লোক সমাজে বদনাম করা যায় না। কিন্তু মালিনী এটা জানে না মালিনীর এই সমস্ত কথা আদ্র ও রাজ শুনেছে। আদ্র মেসেজ করে দিল রুদ্রকে। রুদ্র একটু শান্তি পেল। নিজের সন্তানকে কিডন্যাপ করে রেখেছে মানে হিয়া সুরক্ষিত আছে। এখন তাহলে ওদেরকে অন্য পদক্ষেপ নিতে হবে। মায়াকে নিয়ে বাসায় আসলো মিহির। তার পেছনেই আসলো রাজ ও আদ্র। মাহমুদ সর্দার কপালে হাত রেখে সোফায় বসে আছেন। রাজি থেকে শুনেছেন হিয়া সুরক্ষিত আছে, তাই একতরফা চিন্তামুক্ত। কিন্তু আবারও তার চিন্তার বৃদ্ধি ঘটল। তার বৌমা স্বামীকে ভুলে তারই বাবার আরেক ঘরের ছেলেকে হবু বর হিসেবে মানছে। এই জীবনে মাহমুদ সর্দারকে কত কিছুর সম্মুখীন হতে হলো। বেচারা এখনো স্ট্রোক করেনি কেন, এটাই তিনি বুঝতে পারছেন না। এইসব দেখার সাথে সাথেই তো স্ট্রোক করবার কথা। ছেলে মেয়ে, বড় বৌমা এক এক সময় যে খেল দেখাচ্ছে, তার এই পৃথিবীতে শুধু দর্শন হিসেবে জন্মাতে হয়েছে বলে মনে হয়। মায়া এসে বাড়ির আশেপাশে সব জায়গায় চোখ বোলালো। মিহির মৃদু হেসে বলে, এটাই আমাদের বাসা, এখানে তোমার আমার সংসার হবে। পেছন থেকে রাজ হাত মুঠ করে এগিয়ে আসতে আসতেই বলে, তোর সংসারের গোষ্ঠী গেলে কিন্তু এগোতে পারলো না। আদ্র হাত ধরে আটকে রাখলো। বীর যারা এসেছে মাত্র। রাজে থেকে সব শুনে মায়াকে দেখতে আসা মৌ ও পিয়াস বসে আছে সোফায়। বোনকে দেখে এতক্ষণে কান্না করলেও মিহিরের কথা শুনে মৌ যেন আকাশ থেকে পড়লো। পিয়াস বিড়বিড় করেই বলে, বউ পাগলা মন্ত্রী আজ বউকে অন্যের সাথে প্রেমে লাভ করতে দেখেছে, বেটা বেঁচে আছে কি হবে? মৌ ভ্রু কুচকেই বলে, তুমি কি বলতে চাও? জিজু মারা যাক? সে না মরলেও মরা তো উচিত ছিল। মরবে, দেখে রেখো। বীর এসে মায়ার সামনে দাঁড়িয়েই বলে, কেমন আছিস বোন? মায়া বীরের দিকে তাকিয়েই বলে। আপনি কে? বীর কিছু বলার আগেই মিহির এসে বলে, উনি তোমার ভাই হয়। তোমাকে ছোটবেলা থেকে নিজের বোনের পরিচয় দিয়ে বড় করেছে। ছোটবেলা থেকে পরিচয় দিয়ে? হুম, তোমাকে রাস্তায় পেয়েছিল। তোমার বাবা মায়ের খোঁজ পাওয়া যায়নি তাই। ও আচ্ছা, ওই লোকটা এখানে কেন? উনি তো আমাদের আলাদা করতে চেয়েছিল, তোমাকে অনেক মেরেছিল তো। আমাদের আবার আলাদা করে দিবে না তো? রাজের দিকে আঙুল তাক করে বলে মায়া। মিহির সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়াকে। অতঃপর রুদ্র এসে পাশে দাঁড়াতেই আদ্র বলে, এসব তুই দেখ, আমি গেলাম। মূলত আদ্র এখন সিয়ার কাছে যাবে। সিয়ার মনের অবস্থা ভালো না, তাকেও তো সময় দেওয়া উচিত। রুদ্র মাথা ওপর নিচ করে। আদ্র চলে যায়। সোনালি এসে মায়াকে দেখে মিষ্টি হাসি দিয়েই বলে, আমার মায়া মা এসেছে শেষমেশ। রাজ বোম ফাটার মতো চাহনি দিল। মাহমুদ সর্দার এখনো কপালে হাত দিয়ে রেখেছেন। যারা সোনালীকে দেখা মাত্রই মুখ ভেঙচি দিল। সোনালী দেখেও মায়ের দিকে ফিরে বলে, খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিব মা। মোহন সর্দার এবার চুপ থাকতে পারলেন না। তেলে বেগুনে জ্বলে উঠিয়ে বলে, মাথা কি তোমারও গেল নাকি? সোনালী পেছনে ফিরে মোহন সর্দারের উদ্দেশ্যেই বলে, মেয়েটার সামনে এভাবে কথা বলো না। দেখছো না কেমন মলিন চেহারায় আছে, ভয় পাবে তো এভাবে কথা বললি। যারা খোঁজা মেরে বলে, বাবা খালামণি, তুমি মেয়েটাকে নিয়ে এত ভাবো? কেন ভাববো না আমি? আমার মিহিরের জীবন আলোকিত হয়ে এসেছে মায়ামা, ওকে নিয়ে ভাববো না? তোমার মিহিরের জীবনে আসলেও তোমার সতীনের মেয়ে সে। বুঝতে তো পারছো না, খাল কেটে কুমির আনতে চাচ্ছ। কুমিরের পাল্লায় পড়লে বুঝবে মজা।
বিড়বিড় করে বলে যারা। বীর এসব দেখে ক্ষিপ্ত হুঙ্কার দিয়ে বলে, এগুলো কোন ধরনের নাটক হচ্ছে? আমার বোনকে নিয়ে কি শুরু হলো? বীর আরো বলতে নেবে যারা বীরের হাত টিপে ধরে। বীর বিরক্তিকর চাহনি দিল যারার দিকে। যারা এবার বীরের কানের কাছে মুখ রেখেই বলে, বলছি নাটক যখন জমে যাচ্ছে, স্বামী যখন স্ত্রীর এই অবস্থায় চুপ আছে, তুমি কেন এত হাইপার হচ্ছ? এনজয় করো না মুহূর্ত। শাট আপ মায়া, আমার বোন রাজও আমার ভাই। মায়ার না হয় কথা ঠিক নেই, কিন্তু রাজ, ওর তো এসব মানতে কষ্ট হচ্ছে। ভাই হয়ে আমি কেন আমার বোনের কিছু বুঝবো না? রাজ বে না মানে কি বলেছিলাম ভুলে গেছো নাকি? এখন কিছু বলতে যাবে তো মায়া হাইপার হবে, সেন্সলেস হয়ে যাবে। তখন পারবে তো সব সামলাতে? তুমি কিন্তু আর আপন ভাই না, পালিত ভাই। সেই ক্ষেত্রে মিহির তোমাকে ওদের জীবনে ভিলেন বানিয়ে দিবে। বুঝে দেখো ব্যাপারটা। এখনই তাড়াহুড়া করে সব ভেস্তে দিতে চাও? বীর ভাবলো যারার কথা ঠিকই আছে, এখনই সব ভেস্তে দেওয়া যায় না। তাই চুপ করে সোফায় বসে পড়ল। রাজ নিজের মতো দাঁড়িয়ে আছে। সার্ভেন্ট এসে সবাইকে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিল। সবার হাতে শরবতের গ্লাস সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে রুবি। আজ রুবি শাড়ি পরেছে, আকাশি রঙের শাড়ি পরে নিচে নেমে এসে হাসি মুখে মায়ের সামনে দাঁড়িয়েই বলে, হাই, আমি মোহনা, তোমার ননদ হই। রাজ এক ভ্রু উঁচু করে দেখছে রুবির নাটক। মাহমুদ সর্দার শরবতের গ্লাস হাতে নিয়ে যেটাতে চুমুক দিতে যাবে, অবধি রুবির মুখে এইসব শুনে তিনি গ্লাসটা সামনের টি টেবিলে রেখে মুখটা পাংশুটে করে অন্যদিকে ফিরলেন। মোহন সর্দার এখন আর মিহিরকে সহ্য করতে পারে না। তারই মেয়ের সাথে তারই ছেলের প্রেম ছিল, মানে রবিকে মোহনা হিসেবে করে ভেবেছে। মোহনাকে ঠকিয়েছে মিহির। এটা জানার পর মিহিরের ওপর রেগে আছে। আজ আবার মায়াকে নিয়ে পড়ে আছে। এই মিহিরের উপর চটে যাচ্ছে মোহন সর্দার, কিন্তু তার কিছু বাজে অতীতের জন্য মুখ খুলতে পারে না। মুখ খুলেই সোনালি তিক্ত অতীত মনে করিয়ে দেয়। এতেই যেন মোহন সর্দার পস্তাচ্ছেন। মায়া মিষ্টি হাসি দিয়ে রুবিকে জড়িয়ে ধরল। দুজন দুজনকে কিছুক্ষণ জড়িয়ে রেখেছিল, ছেড়ে দেয়। বেবি ডল চলো, রেস্ট করবে। বলেই মিহির মায়ের হাত ধরতে নেয়। ঠিক তখনই রাজ হুঙ্কার দিয়ে বলে, আবে হালার পুত, হাত না ধরে যত্ন নেওয়া যায়, পারলে সেভাবে যত্ন নেয়, নাহলে ফোট, ওটা আমার বউ। মায়া পেছনে ফিরে ভ্রু কুচকে তাকালো। মিহির সবার দিকে তাকিয়ে চুপ করে গেল। রুদ্র বান্দর মার্কা হাসি দিয়ে বলে, রু বেবি, ফায়ার সার্ভিসে কল করো। ইমিডিয়েট মন্ত্রীর বাড়িতে ফায়ার সার্ভিসের প্রয়োজন। পিয়াস একটু অবাক হয়ে বলে, কোথায় আগুন লেগেছে স্যার? দেখতে পাচ্ছি না তো। এই আগুন চোখে দেখা যায় না, কারণ আগুন সোজা আমাদের মন্ত্রী মশাইয়ের মনে লেগেছে। দাউ দাউ করে জ্বলে ওঠার আগেই ফায়ার সার্ভিসের ব্যবস্থা করতে হবে। রাজ রাগী দৃষ্টিতে রুদ্রের দিকে ফিরে বলে, আব্বে বেটা, আমার বউ ভেগে যাচ্ছে বলে খুব আনন্দ হচ্ছে? ভুলে যাস না, আমার বোনটা কিন্তু তোর ভাগ্য থেকে ভেগে যেতে পারে। ভেগে যাওয়া নারী আর কিভাবে ভাগবে ব্রো? এখন তো সে দৌড়ে ইউটার্ন নেবে সোজা আমার দিকে। চুপ থাক বেটা। রুদ্র ঠোঁটে আঙ্গুল দিয়ে নিজেকে চুপ রাখার অভিনয় করে। রাজ খেপে আছে বেশ ভালোই। রুদ্র মুহূর্তটার মজা নিচ্ছে। মাহমুদ সর্দার এবার বলে ওঠেন, সবার যদি কোনো কাজ না থাকে তাহলে ঘরে গিয়ে রেস্ট নেওয়া হোক। আমি গ্রামে যাব বাবার কবর জিয়ারত করতে। এসব আর ভালো লাগছে না আমার। বলেই মাহমুদ সর্দার উঠতে নেয়। তখনই মায়া বলে ওঠে, আপনি? মিহির বলে, আমার বড় বাবা তোমার কাকা শ্বশুর হয়। রাজ ফুলে উঠেছে। মাহমুদ সর্দার তাজ্জব হয়ে গেলেন। রুদ্র সবাইকে দেখে মিটিমিটি হাসে। বীর পায়ের ওপর পা তুলে দেখে যাচ্ছে এক একজনকে। মায়া মিষ্টি হেসে বলে, আমার আর মিহিরের বিয়ে, আপনি থাকবেন না আমাদের বিয়েতে? মাহমুদ সর্দার হা হয়ে মিনমিনিয়ে বলেন, আগের স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করতে চাই, তাও আবার শ্বশুরকেই বিদায়ের দাওয়াত দিয়ে। আল্লাহ আমাকে অবধার্য জন্ম দেওয়ার ফল ভোগ করাচ্ছেন। রাজের দিকে রাগী দৃষ্টিতে দেখলেন মাহমুদ সর্দার। রাজ নিজেও বিরক্ত প্রকাশ করে বলে, এখন আমার দিকে কেন তাকাচ্ছ বাবা? একদিন বলতে না ধৈর্য ধরতে? ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়? নাও এবার দেখো, ধৈর্যের ফল এতটাই মিষ্টি যে বউ স্মৃতি হারিয়ে আমারই সামনে আরেকজনকে বিয়ে করতে চায়, তবে শ্বশুরকে দাওয়াত দিয়ে।
ধৈর্য ধরতে ভেবেছিলাম, ঘেলুবিহীন চলাফেরা করতে বলিনি। বীর পাশ থেকেই বলে, মাথা ঠান্ডা করুন ফুফা, এখানে মাথা ঠান্ডা রাখতে হবে, আমার কাছে কিছু গোলমেলে লাগছে। টুকুটি করে মাহমুদ সর্দার বলেন, মানে বোনের মুখভঙ্গি দেখে ভালো করে বোন অভিনয় করছে। কিন্তু কেন? এটা ও ভালো বলতে পারবে। আমার মাথা মোটা ছেলে কি কিছুই ধরতে পারছে না? ওর মাথা ঠিক নেই, বুদ্ধি দিয়ে খেলছে না রাজ। এখনও আমার ফর্মে এসেছে আর আমি ওর ফর্মে গেছি, তাই তো খেলা পাল্টে যাচ্ছে। ঠান্ডা মস্তিষ্কের মন্ত্রী বউয়ের এই পরিস্থিতিতে মাথা পড়ে গেছে। ছেলেটার এমন হিংস্র রূপ আজ প্রথম দেখছি। হয়ে যায় ফুফা, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এমন হিংস্র রূপ দেখা যায়। ওকে কন্ট্রোলে আনো তাহলে। এরা সরে যাক, তারপর আমি রাজের সাথে কথা বলবো। সেই সুযোগ পাচ্ছ বলে মনে হয় না। দেখো গিয়ে তোমার ভাই কোন অঘটন ঘটিয়ে দেয়, কারণ এখন ব্যাপারটা আর বইয়ের দিকে চলে না। বীর মৃদু হাসলো। বউয়ের দিকে নজর পড়লে কোনো স্বামী ঠিক থাকতে পারে না, সে যেই হোক না কেন। আর এখনো এখানে তো লাগামহীন বউ পাগলা রাজ নিজেই। মায়া ভ্রুকুচকে সবাইকে দেখছে। মালিনী এবার আগ বাড়িয়েই বলে, এমনিতেও আমাদের মানসিক অবস্থা তেমন ভালো না, এখন এসব পরিবেশ তৈরি করা উচিত হবে না। সোনালি ইশারায় চোখ রাঙালো, মুখে হাসি ফুটিয়েই বলে, শুভ কাজে বাধা নেই, দিও না আপা। মায়া মা কি বলতে চায় আমরা শুনি আগে। তো মা, তুমি কবে বিয়ে করতে চাও আমার ছেলেকে? রাজ কর্কশ কণ্ঠে মোহন সর্দারের উদ্দেশ্যেই বলে, কাকা, তোমার 2 নম্বর বউয়ের মুখে স্কচ টেপ লাগাও, না হলে আমি কিন্তু সুপার গ্লু লাগিয়ে দেবো। এমন হতে পারে কথা বলার জন্য জিহ্বাটা আর থাকলো না, তখন আমার বউকে আমার থেকে দূরে রাখার ফল তোমার 2 নম্বর বউ ভোগ করবে, বোবা হয়ে। মায়া আড়ালে হাসলো। সোনালি রেগে গেলেও মিহির হাত ধরে শান্ত রাখে, কানে কানেই বলে, রাজ সাই হলো, রেগেছেও না মম। লাটাই আমাদের নাগালে, আমরা ঘুরলেই ঘুরবে। সোনালি মাথা ওপর নিচে করে মায়ের দিকে ফিরেই বলে, ওর কথা বাদ দাও তো মা, তুমি আসো একটু বসবে, আমরা বিয়ে নিয়ে আগেই ডিসকাস করি। বীর এবার সোনালির উদ্দেশ্যে বলে, আমার বোনটা হাসপাতাল থেকে আসলো মাত্র, আর আপনি বিয়ে নিয়ে পড়ে আছেন। বেটা তো আর ভণ্ড হয়ে যাচ্ছে না, আগে ওকে রেস্ট নিতে দিন। মায়া সবার দিকে তাকিয়ে বলে ওঠে, না, আমি যদি এই বাড়িতে থাকি তো বউয়ের অধিকার নিয়ে থাকবো, না হলে আমি এই বাড়িতে থাকবো না। আর বউ যখন আমাকে হতেই হবে, তাহলে বিয়ে নিয়ে দেরিতে কেন কথা বলবো, এখনই সব হোক। সোনালি সুযোগ বুঝে বলে ওঠে, তাহলে সবার সামনে আমরা আলোচনা করি, সবাই যখন আছেই এখানে বসে একটা সুদিষ্ট ব্যবস্থা নেওয়া হোক। রাজ সোনালির দিকে চোখ রাঙিয়ে বলে, রিয়েলি? সোনালি শুকনো ঢোক গিলেই বলে, হ্যাঁ, আমাদের মায়া যেটা চাইবে আমাদের তো তাই করতে হবে, এটাই তো আমাদের নিয়ম ছিল। আজ কেন তাহলে তার ঊর্ধ্বে যাবে? রাজ পকেটে হাত রাখলো, ওখানে রিভলভার আছে। বের করার জন্য হাত খচখচ করছে। রুদ্র এখনো মজা নিচ্ছে, কারণ সে জানে শেষ খেলাটা রাজ দেখিয়ে দিবে। বউকে নিয়ে এত বেশি ধৈর্য ধারণ রাজ করতে পারবেই না। সবাই সোফায় গিয়ে বসলো। রাজ বিরক্ত হয়ে খাবার টেবিলের সামনে গেল, 1 গ্লাস পানি নিয়ে সবার দিকে ফিরল। এখানে তার বউয়ের বিয়ে নিয়ে কি আলোচনা হয় এটা সেও দেখবে। মাহমুদ সর্দার দোয়া দুরুদ পড়ছেন, কারণ কার যে খুন হবে এটা বলতে পারছে না, কিন্তু মা ছেলের যে কোনো একজন আজ মরবে এটা শিওর। সবাই বসে পড়লেও মায়া আর রুবি দাঁড়িয়েছিল। সোনালি রুবিকে ইশারা করে হলরুমের সেই আলিশান আসনে বসতে, যেটা মায়ারাজের জন্য। রুবি ইশারা পেয়ে চলে যায় সেদিকে। যেই বসতে নেবে তার আগে ওখানে বসে মায়া। রুবি ভ্রুকুচকে তাকালো। সোনালি বলে ওঠে, ওটা তোমার আসন না মা, ওটা মোহনার আসন। মায়া আসনের সব দিকে চোখ ফোলালো, অতঃপর বলে, আমি তো নাম দেখছি না। মোহন সর্দার রেগে গিয়ে বলে, ওখানে নাম লেখা থাকে না, কিন্তু ওখানে অধিকার হিসেবে দুজনের প্রাপ্য। তুমি এর আগেও একবার হোক দেখাতে এসেছিলে, আজকে আবারও। আমি তোমার
ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যায়। যার কোনো অধিকার নেই সে নির্দ্বিধায় অধিকার দেখায়। আমরা এই পরিবার হয়েও এমন অধিকার দেখানোর সাহস পাই না। মায়া মৃদু হেসে মোহন সর্দারের দিকে চোখ রেখে বলে, অধিকার আপনা আপনি কারো নিকট দৌড়ে আসে না, অধিকার কেড়ে নিতে হয়। আমি আমার অধিকার আদায় করতে জানি, যেটা আপনারা জানেন না। তাই আপনারা আজ অবধি এই আসনের যোগ্য হয়ে উঠতে পারলেন না, আমিই না হয় নিজেকে যোগ্য করে তুললাম। মিহির হেসে সোনালির কানে কানে বলে, দেখছো মম, তোমার হবু বৌমার খেল। এই জন্যই তো আমি এই মেয়েকে আমার জীবন সঙ্গী করতে চাই। রূপেও সেরা, গুণেও সেরা, আর তেজ তার তো আলাদা এক ভাইবাস আছেই। রুবি চলে আসতে দিলে সোনালি চোখ ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওইখানেই বসো, আর মিহিরকে বলে, মোহনা থাকতে এই তেজ তুচ্ছ। মিহির ফেচেল হাসলো, সামনে তাকিয়ে বলে, আমি তোমার ছেলে মম, কিন্তু আমি মানুষ চিনতে ভুল করি না। রবি মোহনাকে আমি চিনি ঠিক তেমন আমার বেবি ডলকে খুব ভালো করে চিনেছি। সোনালির কথা মতো রবি মায়া থেকে ফিরেই বলে, এখানে রাজের পুতুল বউ মানে মোহনা সর্দারের বসার অধিকার রাখে। সে হলো আমি, অন্য কোনো নারী নয়। রাজ এতক্ষণ পর ঠোঁটে হাসি ঝুলালো। এবার মায়া কি করে দেখতে চায়। মায়া মুখে হাসি ফুটিয়ে বলে, মোহনা সর্দার ব্যতীত অন্য নারী কেন বসতে পারবে না? মোহন সর্দার বলে ওঠে, ওখানে নিয়ম অনুসারে এই বাড়ির বড় পুত্র মানে শাহমীর রাজের বউ বসতে পারবে। তাকে তো বাবা মোহনার সাথেই বিয়ে ঠিক করে দেয়। তুমি তো আবার মিহিরকে বিয়ে করতে যাচ্ছ, তাহলে তোমার সুযোগ কোন দিক থেকেই নেয় এখন? বাড়ির বড় পুত্র শাহমীর রাজ কার সন্তান? আমার বড় ভাই মাহমুদ সর্দারের। এই বাড়িতে মাহমুদ সর্দারের পুত্র হিসেবে যেমন শাহমীর রাজের অধিকার আছে, ঠিক তেমন আপনার সন্তান হিসেবে তো মিহির সর্দার অধিকার রাখে। আমি কেন মিহির সর্দারের ওনারে বসতে পারবো না? এখানে বসা কি উইলে নিষেধ করা আছে? মিহির ভ্রু নাচিয়ে সোনালির দিকেই তাকালো। সোনালি মায়ের খেলা দেখে তাজ্জব হয়ে গেল, মুখে হাসিও ফুটালো সোনালির। এবার তো সোনালি মনে প্রাণে চায় এই মায়াকে নিজের পুত্রবধূ করতে। সোনালি এবার মোহন সর্দারকে বলে, মেয়েটা ভুল কিছু তো বলছে না। আমার মিহির তো আমাদের একমাত্র পুত্র সন্তান। বাবার বানানো এই আসনে কি মিহিরের হক পাবে না? মাহমুদ সর্দার ভ্রুকুচি করে তাকালেন। মুখে কিছু না বললেও তার ভাবভঙ্গি এমন যে সকলকে বুঝিয়ে দিল মিহিরের পরিবারের জন্য কিছুই করেনি। রাজ তো দেশের সেবা করে সাথে পরিবারের সম্মান ধরে রাখে। এছাড়া মহসিন সর্দারের হাতে গড়া নাতি। রাজের মর্ম নিয়ে কথা বলার সাহস দেখালো কিভাবে? সোনালি চুপ করে থাকে। মায়া যারার দিকে তাকায়। যারা চোখ টিপ দিতেই মায়া আরেকটু উস্কানি দিয়েই বলে, আমি এত কথা বুঝি না। আমি আমার প্রিয় জিনিস আদায় করে নিতে জানি, এমনকি করেছি। আমার জিনিসে যেন কেউ হাত না বাড়ায়। রবির দিকে চোখ রাঙিয়ে বুঝিয়ে দিল। রবি ঢোক গিলে মায়ের দিকে মাথা কাত করে আড়ালে বুঝিয়ে দিল, জো হুকুম জনাব। মাহমুদ সর্দার এবার সবাইকে চুপ থাকতে দেখে সুযোগ বুঝে ঠকঠক করে শরবত গিলে নিলেন। বলা যায় না আবার কার থেকে কী সব শুনে আবার গলাটা শুকনোই রাখতে হয়। অলরেডি গলা শুকিয়ে এসেছে। শরবত শেষ হতেই সোনালি বলে ওঠে, আমি চাই বিয়েটা পরশু হোক। এত দেরি করার কোনো প্রয়োজন নেই। পরশু দিন কোনো মতে বিয়েটা দিয়ে পরে না হয় অনুষ্ঠান করে নেব। মোহন সর্দার সোনালির দিকে ফিরেই বলে, মায়া রাজের ডিভোর্স কি তোমরা বাবা এসে দিয়ে যাবে? সোনালি নিচু হয়ে বলে, দ্বিতীয় বিয়ে হয়ে গেলে প্রথম বিয়ের ভ্যালু থাকে না। নাসির তামিমকে দেখছো তো? এখন চুপ থাকো। তোমার ছেলের সুখ দেখতে চাইলে মুখ বন্ধ রাখবে বলে দিলাম, না হলে আমাদের মধ্যে তোমার ব্যবসায় যা একটু লাভবান হচ্ছে তাও হবে না। মোহন সর্দারের মুখ বন্ধ হয়ে গেল। মায়া শুনেও না শোনার মতো করেই বলে, পরশু কেন বিয়ে হবে?
সোনালি একটু থমকে গেল। ডেট কি পেছাবে নাকি? মায়া বলে ওঠে। বিয়েটা কাল হয়ে গেলেই তো আমি আজ রাতের জন্য এই বাড়িতে থাকতে পারি, না হলে 2 দিন হবু শ্বশুর বাড়িতে থাকাটা ঠিক মানায় না। কথাটা মায়ের রাজের চোখের দিকে তাকিয়ে বলে। রাজ বিষম খেলো সাথে সাথে। রোজও পিঠে চাপড় দিয়ে বলে, রিল্যাক্স ব্রো, এটা তোমার বউ হলেও স্মৃতি হারিয়ে অন্যের বউ। রাজ গা ছাড়া দিয়ে সরিয়ে দিল রোজকে। সোনালি হাততালি দিয়েই বলে, তাহলে কালই বিয়ের আয়োজন করা হোক। মাহমুদ তার মুখ বন্ধ রেখে কপালে হাত দিলেন। আবার তার ছেলে আছে মানে বিয়েটা এমনিতেও হবে না। ফাও ফাও এখন সে তার মন্তব্য দিয়ে সময় নষ্ট করতে চায় না। রাজ পানি নিয়ে গিলতে থাকে। মায়া মৃদু হেসে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে, তাহলে কাল আমি মোহন সর্দারের পুত্রবধূ হতে চলেছি। কথাটা শোনা মাত্রই মাহমুদ সর্দার ঢক করে উঠে সোজা হয়ে বসলেন। রাজের মুখ থেকে সব পানি গড়গড় করে পড়ে গেল। কেসে উঠল রাজ। রোজও নিজেও এবার বিষম খেলো। মুখ কান্না করে দিল এবার। যদিও জানে না তার বাবাকে, কিন্তু তার বোন বিবাহিত অবস্থায় এসব কি বলছে ভাবতেই কান্না পাচ্ছে। মৌ এখন সময় গুনছে কখন সে মায়াকে আলাদা পাবে আর বলবে মায়া রাজের বউ। এসব দেখতে আর ভালো লাগছে না ময়ের। পিয়াসের কানে কানেই বলে, মিহিরের মতো এত বাজে জিজু আমার চাই না। আমার তো রাজ জিজুর মতো জিজু চাই, যে কিনা আমাকে বোনের সম্মান দেয়, আমার স্বামীকে বেবির সম্মান দেয়। এই সিরিয়াস মুহূর্তেও পিয়াস মৌয়ের কথা শুনে হা হয়ে গেল। পেটে বাচ্চা থাকার ফলে মনে হয় এটা। রাজ একটু স্বাভাবিক হয়ে বলে, বাবা থেকে শ্বশুর বাবা হবার দৃশ্য আমাকে আল্লাহ দেখিয়ে দিল। এই দৃশ্য তো আমি দেখতে চাইনি। কোনো বিয়ে হবে না, না আসবে বাসায় কাছে, আর না আসবে কাল বাসায় রেজিস্টার। বিয়ে ক্যান্সেল। শেষের কথাগুলো জোরে বলে রাজ। সবাই এবার রাজের দিকেই তাকালো। রৌদ্র হাত ধরতে নিলেও রাজ ছাড়া দিয়ে সরিয়ে দেয়। এগিয়ে সে মায়ের হাত ধরেই বলে, অনেক হয়েছে নাটক। আমার শুনতে তো অস্বস্তি হচ্ছে। চোখে দেখাতে সম্ভবই না। এইসব এখন বন্ধ করা হোক। কোনো বিয়ে হবে না, শুনেছ সবাই? ভালো করে শুনে রাখো, এই সর্দার মহলেই কাল কোনো বিয়ে হবে না। তাহলে কোনো কমিউনিটি সেন্টার বুক করা হোক। মায়ের কথা শুনে রাজ মায়ের দিকে অগ্নি দৃষ্টি দিল। মায়া মুখে হাসি ফোচালো। মেহির এগিয়ে এসে বলে, বেবি ডল, তুমি আমার সাথে চলো। ওর মাথা খারাপ হয়ে গেছে, আবারও কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার আগে চলো। মায়া চলে যেতে নেয়। সোনালি বলে, আজকে তাহলে আংটি বদল হোক। মায়া পা থামালো। প্রকোচকে তাকালো সোনালির দিকে। এটা নিয়ে তো কোনো প্ল্যান করেনি সে। মিহিরকে আংটি পরাতে পারবে না মায়া। যারার দিকে তাকালো মায়া। যারা নিজেও অবাক হলো তাই বলে, এখন আন্টি পাবে কোথায় খালামণি? আমার একটা আংটি বানানো আছে, মিহিরকে না হয় ওর জন্য বানানো একটা আংটি দেওয়া হোক। এরপর ওরা বিয়ের পরে কে কাকে কি দিবে ওটা ওরা বুঝে নেবে। আজ অন্তত বিয়ের আগে আংটিটা বদল হোক। আজ এবার রিভলভার বের করে সোনালির দিকে তাক করে ঝাঁঝালো কণ্ঠে বলে, অনেক হয়েছে তোর ননস্টপ। আমার বউয়ের অসুস্থতার সুযোগ নিয়ে অনেক খেলেছিস। এবারে শেষ খেল আমিও দেখি তোদের মা বেটা দুজনকে ওপারে খেলা করার সুযোগ করে দেব। আমার বউয়ের সাথে আংটি বদলের স্বাদ তোদের এক একটা আঙুলের ক্ষত বিক্ষত হলে বুঝবি। সোনালিকে যেই শুট করতে নিবে অমনি রুদ্র দৌড়ে এসে রাজের হাত উপরে উঠিয়ে দেয়। গলিটা সোজা ছাড়বাতির গায়ে লাগে। রুদ্র বলে ওঠে, পাগল হয়েছো নাকি? এই মহিলাকে এখনো 3 দিনের জন্য বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে? রাজ পা দিয়ে লাথি মারে পাশের টেবিলে। মায়া ভয় পাওয়ার অভিনয় করে সরে আসে মিহিরের পাশে। মিহির মায়াকে দেখে বলে, বেবি ডল, তুমি ভয় পাবে না, আমি আছি তো তোমার সাথে। রাজ চোয়াল শক্ত করে তাকালো। মিহির মায়াকে প্রোটেক্ট করার জন্য যেই হাত ধরতে নিবে অমনি মিহিরের হাত বরাবর শুট করে দিল রাজ। তাও কিনা পরপর 4টা। মিহির হাত সরিয়ে নিচে বসে পড়ে। রোজও বাধা দিতে নিলে রাজ সরিয়ে দিল। পা দিয়ে লাথি মারে মিহিরের বুক বরাবর। সোনালি এগিয়ে আসতে নেয় কিন্তু কাজ হয় না। রাজ মিহিরকে অন্যদিকে নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে নাকে মুখে ঘুষি মারতে থাকে আর বলে, এই হাত দিয়ে আমার বউকে ধরার চেষ্টা করেছিস বারবার। নেই, এবার তোর হাতে আমি সারা জীবনের মতো অচল করে দিলাম। এই স্বামীর রাজের বউ একটাই। সে বউয়ের দিকে কারো নজর গেলে তার কলিজা টেনে বের করবো বলে দিলাম। রাজ এখনও মেরে চলেছে মিহিরকে। গ্লাস ভেঙে সেই ভাঙা কাচের টুকরো দিয়ে মিহিরের হাতের আঙ্গুলগুলো ক্ষতবিক্ষত করে দেয়। মিহির চিলিয়ে ওঠে।
আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে মোহন সর্দার এবার মাহমুদ সর্দারের দিকে তাকালো। মাহমুদ সর্দার বলেন, আগেই জানা ছিল এমন দৃশ্য দেখতে হবে। এখন ভোগ করুক তোমার আদরের পুত্র। আমার পুত্রকে এখন কোনো কিছুই দিয়ে থামানো যাবে না। আমার বৌমার দিকে চোখ রাখার জন্য যে সতর্কবাণী পেয়েছে তোমার পুত্র, অনেকেই হলে এতক্ষণ তার স্থানে থাকতো কবরস্থানে। ভাই তুমি কিছু করো। সুখে থাকতে ভূতে কিলিয়েছে তোমার পুত্রকে, তাই তো আমার বৌমার দিকে নজর দেয়। এবার সেই ভূত আমার পুত্র ছাড়িয়ে দিবে নিজের টেকনিকে। বেশি না, বউ নিয়ে টানাটানি কারণে তোমার ছেলের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। অতি দ্রুত চিকিৎসা পেলে হয়তো পরবর্তীতে পুত্রের সাথে অন্য কোথাও পাত্রী খুঁজতে যেতে পারবে। মোহন সর্দার উঠে সোনালির দিকে ফিরেই বলে, হলো তো তোমার শান্তি, এটাই দেখার ইচ্ছে ছিল তোমার? তাহলে আগেই বলতে, আমি নিজের জুতো দিয়ে ওর মুখে মারতাম কয়েকবার। শুধু শুধু খাল কেটে কুমির আনতে গেলে কেন? সোনালি উত্তর না দিয়ে মিহিরের দিকে তাকিয়ে ভয় পেয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। মিহিরের নাক মুখ ফেটে রক্ত পড়ছে। এভাবে মার খেতে থাকলে তো মারা যাবে। রাজের নামে মামলাও করতে পারবে না সোনালি। রাজের ক্ষমতা আছে যে, সেই সাথে আছে বীরের মতো ব্যক্তির বাম হাত। তাই দ্রুত মিহিরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পায়তারা করছে সোনালি। মায়া দু চোখ দিয়ে আনন্দের সাথে দেখছে, সেই সাথে দেখছে বাকিরাও। রবির একটু একটু কষ্ট লাগলেও নিজের জীবনে ঘটে যাওয়া ধোঁকার জন্য এই মুহূর্তে বেশ উপভোগ করছে মনে মনে। মায়া বলে, এই মুহূর্তের জন্যই তো আমার এত নাটক। আমি তো চাই আমার সাথে যা কিছু হয়েছে ঠিক সেই একই শাস্তি সোনালি ও তার ছেলে পাক। আপনার এই মায়াবতীর ইচ্ছা পূরণ করতে আপনি বড্ড দেরি করে ফেলেছিলেন মন্ত্রী মশাই। তাই আপনার হাত দিয়েই আপনার মায়াবতীর ইচ্ছা পূরণ করে দিল আপনার মায়াবতী। অ্যাম্বুলেন্সের শব্দ পেতে মায়া এগিয়ে এসে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাজ হুমড়ি খেয়ে পড়তে নিল, নিচে পড়েনি। সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে নিল। মায়ের দিকে ফিরে মায়াকে কিছু বলতে নিবে মায়া হুঙ্কার দিয়েই বলে, অনেক হয়েছে আপনার গুন্ডামি। আপনি নাকি একজন মিনিস্টার, দেশ রক্ষা করা আপনার দায়িত্ব। তাহলে আপনার দায়িত্ব মন্ত্রী মশাই। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আর একবার মিহিরের গায়ে হাত তুললে আমি আপনার নামে মামলা দিব। সবাই অবাকের সাথে তাকালো। রাজের কপালে শিরা ফুলে উঠেছে। মায়ের নিকটে এসে মায়ের চোখে চোখ রেখে ধীর কণ্ঠে কিন্তু রাগের সাথেই রাজ বলে, জাস্ট ফাক ইওর মামলা। বলেই ওপরে মায়াকে পাজাকোলা করে চলে যায় রাজ। মায়া তাজ্জব হয়ে গেল। রাজের ব্যবহার কি হয়ে গেল? ভাগ্যিস ধীরে বলেছিল, সবাই শুনতে পেলে মান সম্মান সব শেষ হয়ে যেত। এখন আবার সবার সামনেই তাকে পাজাকোলা করে নিয়ে যাচ্ছে। লজ্জা শরমের মাথা পুরোটাই খেয়েছে নাকি? অ্যাম্বুলেন্সের লোকেরা এসে মিহিরকে নিয়ে যাচ্ছে। পেছনে যাচ্ছে মোহন সর্দার। সোনালি বলে, তুমি যাও, আমি আসছি, টাকা নিয়ে যেতে হবে তো। মোহন সর্দার কথা না বাড়িয়ে চলে গেল। ধীরে ধীরে যে যার মতো স্থান ত্যাগ করে। মাহমুদ সর্দার হতাশার নিঃশ্বাস নিয়ে হামি তুলেই বলেন, আমার ঘুম পাচ্ছে খুব, আমি ঘুমাতে গেলাম। মালিনীও একটু হামি দিয়ে চলে গেল ভিতরে। ঘরে এসে পা দিয়ে ঠাস করে লাথি মেরে দরজা লাগিয়ে দিল রাজ। মায়াকে নামিয়ে ছিটকিনি দিয়ে পেছনে ঘুরল। মায়া এক ভ্রু উঁচু করেই বলে, হোয়াটস রং উইথ ইউ? দেখিয়ে দিচ্ছি হোয়াটস রং উইথ মি। বলেই মায়ের ওষ্ঠ নিজের আয়ত্তে নিল। মায়া ছাড়ানোর চেষ্টায় আছে, ফলাফল শূন্য। রাজ খুব শক্ত করে ধরে রেখেছে। মায়া হাত দিয়ে রাজের বুকে আঘাত করতে থাকে। এক সময় রাজের বুকে ব্যথা পায়, ব্যথায় দূরে সরে যায় রাজ। মায়া ভ্রু কুচকে তাকালো। রাজ মুখটা ব্যথাতুর করে রেখেছে, তাই পাঞ্জাবির বোতাম সবগুলো খুঁজে বুকের ক্ষত দেখে দিল। মায়া রাজের ক্ষত দেখে এগিয়ে এসে বলে, সো সরি, ইচ্ছা করে আঘাত করতে চাইনি। আমি তো নিজেকে ছাড়াতে চেয়েছিলাম। যাই হোক, আমাকে হাসপাতালে যেতে হবে। রাজ ক্ষত থেকে চোখ সরিয়ে মায়ের দিকে চেয়ে বলে, হাসপাতালে কেন? মিহিরকে দেখতে। এখনো মিহিরের ভূত মাথায় চেপে আছে? মায়া উত্তর না দিয়ে তাড়াতাড়ি যেতে নাই। রাজ মায়ের হাত ধরে নিজের সামনে এনে কর্কশ কণ্ঠেই বলে, আবে মায়াবতী।
মায়া রাজের চাহনি দিকে শীতল হয়ে রইল। রাজ আজ খুব ক্ষেপেছে। রাগার কারণটাই যথেষ্ট, কিন্তু মায়ের এসব দেখলে চলবে না। তার কাজ শেষ করতে হবে এখন। সময় নেই হাতে তেমন। সোনালির সাথে থাকতে হবে তাকে। মায়া হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে একসময় রাজের হাতে কামড়ে দেয়। রাজ ব্যথা পেলেও হাত না সরিয়েই বলে, লাভ বাইট, আই লাইক ইট মায়াবতী। আমাকে যেতে দিন। মরে গেলেও না। বলেই মায়াকে নিজের পক্ষে স্থান করে দেয়। মায়া স্তব্ধ হয়ে গেল। মাথায় তার একটাই বিষয় ঘুরছে, সোনালির সাথে বের হয়ে নেক্সট মিশন শুরু করা। রাজ সুযোগ দিচ্ছে না মায়া সরে আসার জন্য। রাজের গা আলগা করতে চায়। রাজ বুঝলো মায়া এমন করতে থাকবে, তাই সে মায়াকে আরো বেশি জব্দ করে ধরে রাখে। মায়া একটু স্থির হলে রাজ মায়াকে কোলে তুলে নেয়। মায়া ভ্রুকুটি করেই বলে, হোয়াট? আই এম ইন রোম্যান্টিক মোড। সো হোয়াট? আই নিড রিফ্রেশিং রোম্যান্স, যেটা আমাকে বাথরুম বিলাস দিতে পারে। কি? এখন আমার মুড বাথরুম বিলাস করতে তাড়া দিচ্ছে। এইসব কি কথা মন্ত্রী মশাই? রাজ বাক্য ব্যয় না করে মায়াকে কোলে করে নিয়ে গেল বাথরুমে। বাথটাবের উপর শুয়ে দেয়। মায়ের গা ভিজে গেল। মায়া এদিক ওদিক তাকিয়ে রাজের দিকে চোখ স্থির রাখলো। বাথটাব থেকে উঠতে নিলে রাজ মায়ের উপর ঝুঁকেই বলে, একদম আমার মুড স্পয়েল করবে না। বাথরুম বিলাসে কি আমাকে ডিস্টার্ব করুক, এটা আমার পছন্দ না। মায়া হাত দিয়ে থাবা দিল রাজের বুকে। রাজ ব্যথা সহ্য করে মায়ের ঠোঁটে চুমু দিয়ে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী। মন্ত্রীমশাই রোমান্স করতে পারে না তো? অতঃপর মৃদু হেসে মায়ের মুখটা আলতো করে ধরে ভেজা চুলগুলো সরিয়ে নিজের কাছে এনে মায়ের ওষ্ঠ নিজের ওষ্ঠের মাঝে নিল। মায়া লাফাতে থাকলেও রাজের যেন আরো বেশি ভালো লাগছে। পা দুটি লাফিয়ে লাফিয়ে রাজের হাতের উপর পাড়ি দিচ্ছে। শুধু মায়ের হাতটা রাজকে বাধা দিচ্ছে তার বাথরুম বিলাসে। তাই মায়ের হাত দুটো ধরে বাথটাবের বাইরে একত্রে করে নিজের মুছে করে নিল। মায়ের হাত দুটো রাজের মুছে। এখন রাজকে বাধা দেওয়া সম্ভব না। রাজ মায়াকে নিজের মনের মতো করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। রাজের ওষ্ঠ এখনো মায়ের ওষ্ঠে মিশে আছে। দুজনের মধ্যে চুম্বন বিলাস হতে থাকে। মায়া আর বাধা দিল না। মায়ের শাড়ির আঁচল সরিয়ে মায়ের গলায় চুম্বন দিতে দিতে হাতের কাছে চলে আসে। মায়াও এবার রাজকে সমর্থন করে নিল। মায়ের চোখ বন্ধ। রাজ মায়ের মুখের দিকে তাকিয়ে হালকা এসে সাদা পাঞ্জাবি খুলে বাথটাবের বাইরে নিচে মেঝেতে রাখে। অতঃপর মায়াকে নিজের সাথে মিলিয়ে নেয়। ধীরে ধীরে পূরণ হলো মায়ারাজের বাথরুম বিলাস। সোনালি ঘরে এসে ফোন হাতে নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কল করে। ওপাশ থেকে রিসিভ হতেই বলে, আমরা বরাবর নিজেদের ব্যবসা সফল করতে নিয়েও সেই মাঝপথে হেরে যাই। এবার গেম পাল্টাটাও বিভাগ। আমাদের ব্যবসার সফল 2 নম্বরই কাজ ধরা পড়েছে। সরকারি তরফ থেকে কোম্পানির বাতিল করার হুকুম এসেছে। কিন্তু কিছু করো, তুমি কিছু করো, না হলে তোমার ছেলে বীর আর বোনের ছেলে রাজ দুজনেই আকেই আমি শেষ করে দিব। রিল্যাক্স সোনালি, ওদেরকে শেষ করলে ফর্মুলার দলিলগুলো পাবে কিভাবে? খুনের তদন্ত চলবে কিন্তু আবারও। আমি আর নিতে পারছি না। আমাদের ছেলেকে আজ ওই রাজ মেরে মেরে নাস্তানাবুদ নাজেহাল করে অবস্থায় করে দিয়েছে। মিহিরের মুখ দিয়ে গল গল করে রক্ত ঝরছে। মোহন ওকে নিয়ে হাসপাতালে গেছে। আমি যতদূর বুঝেছি আমাদের এইসবে রিল্যাক্সে হয়ে গা ভাসালে চলবে না। তুমি নিজেকে লন্ডনে সুরক্ষিত রাখলেও প্রতি মুহূর্তে আমি আর আমার ছেলে ভোগ করছি। বলেই সোনালি মিহিরের ঘরের দিকে যাচ্ছে। বিভান খান বলতে থাকে, আমি তো আসবো এবার। আমার বড় ছেলে বিয়ে করেছে, তার গ্র্যান্ড ওয়েডিং পার্টি তো করতেই হবে। মিহিরকে নিয়ে কি ভাববে না একবারও? বলতে বলতে যে মিহিরের ঘরে ড্রয়ার খুলে কিছু কাগজপত্র নিচে পড়ে যায়, যেটা দেখে সোনালি ভ্রুকুটি করে হাতে নিল। কাগজগুলো পড়তেই সোনালি চোখ বড় বড় হয়ে যায়। গলা উঁচিয়ে যেই বলতে নিবে, আমরা ভুল জানি বিভান, এই মোহনা আসলে। বলতে না বলতেই সোনালির মাথায় হকস্টিক দিয়ে আঘাত করা হয়। সোনালি পড়ে যেতেই ওর হাত থেকে ফোন নিয়ে নেয় রুবি। মৃদু হেসে ফোন কেটে দিয়ে বলে, হ্যাপি জার্নি আমার না হওয়া শাশুড়ি। তারা হকস্টিক বেডের ওপর রেখে রুবিকে বলে,
তাড়াতাড়ি ধরো ওনাকে। আমার গাড়ি নিয়ে গেটের কাছে যাচ্ছি। মায়াকেও জানিয়ে দিচ্ছি ওনাকে নিয়ে এখনই আমাদের নেক্সট মিশন শুরু করতে হবে। যারা চলে গেল, রবি এসে সোনালির হাত ও মুখ বেঁধে দেয়। বাইরে এসে আশেপাশে তাকালো রবি। যে যার ঘরে আছে, সব জায়গা ফাঁকা এখন। একটু আগে খাওয়ানোর শরবতে ঘুমের ওষুধ ছিল, যেটা খায়নি শুধু রাজবীর আর রুদ্র। তারাও এখন এক ঘরে বসে ডিসকাস করছে হয়তো। বীরকে অবশ্য বাইরে বের হতে দেখেছিল রুবি, ইম্পর্টেন্ট কল এসেছে তাই। বাকিরা ঘুমে বিভোর। রুবি সোনালীকে নিয়ে বাইরে আসে। যারা গাড়িতে উঠেই মায়াকে মেসেজ করে দেয়। সোনালীকে নিয়ে গাড়িতে উঠতেই যারা বলে ওঠে, মায়া কখন আসবে? ম্যাম তো আমাদের বলেছিল সোনালীকে বাইরে থেকে আটক করবে, তাই মনে হয় ফোন দেখছে না, নিজের মতো আসবেন উনি। সোনালি জমে গেছে যে মায়াই আসল মোহনা। এখন তো আর বাহিরে থেকে অ্যাটাক করা যায় না। মায়া তাড়াতাড়ি আসলেই ভালো, নাহলে হ্যান্ডসামের কাছে ধরা পড়লে সব শেষ। যারা টাইম দেখছে, মায়াকে রাজ নিয়ে গেছে, ঘন্টা দিয়ে তো হবেই। মায়ের তো নিজের টেকনিক দেখিয়ে বের হয়ে আসার কথা, তাহলে আসছে না কেন? রাজ বাথটাব থেকে উঠে শাওয়ারের নিচে দাঁড়ালো। পানি মাথা দিয়ে শরীর বেয়ে পড়ছে। সেই সাথে রাজের রাগ নিবারণ ঘটেছে। মায়া অতি দ্রুত নিজেকে বাথটাব ক্লিন করে নেয়। রাজের পেছন থেকে বের হয়ে আরেকটা নীল শাড়ি পরে। রাজ বাথরুম থেকে বের হতেই মায়া মেসেজ দেখে রাজের দিকে চোখ রাখে। রাজ কিছু বলার আগে মায়ার দরজা খুলে দিল তোর। রুদ্র সিঁড়ি দিয়ে মায়ের দৌড় দেখে বলে, ভাবিজি ধীরে। মায়া তোয়াক্কা না করে ছুটে গেল রুদ্রের হাতে চায়ের কাপ। রাজ আর তার জন্য। রুদ্র মায়ের দৌড় দেখে তেমন পাত্তা না দিয়ে রাজের কাছে যায়। দেখে মায়া দৌড়ে বাইরে এসে গাড়িতে বসতেই মায়ের ভেজা চুলে পানি যারার মুখে লাগে। যারা গাড়ি স্টার্ট দিয়ে মৃদু এসেই বলে, দুই ভাই একদম সেম, রাখলে তাদের বউয়ের সাথে রোমান্স করাই লাগবে। মায়া মুখে কিছু না বলে সোনালির দিকে তাকালো। রুবিও মুখ টিপে হাসে। যারা গাড়ি স্টার্ট দেয়। রুদ্র এসে রাজের কাছে বলে, ভাবিজি এভাবে ছুটলো কেন? রাজ মাথা গরম করে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে রিভলভার হাতে বাইরে যেতে নেয়। রুদ্র বাধা দিয়ে রাজকে বিছানায় বসায়, তারপর সান্ত্বনা দিয়েই বলে, এমন কিছু করো না যাতে ভাবিজি তোমাকে ঘৃণা করতে শুরু করে। রাজ শান্ত হলো। রুদ্র আবারও বলে, ভাবিজির কিছুই হবে না, এটা শিওর থাকো। সে নিজেও তেজি আর মোহন সর্দার তো আছেই। বলে চায়ের কাপ এগিয়ে দিল। রাজ চা নিয়ে চুমুক দেয়। মাথাটা একটু ফ্রেশ হচ্ছে এখন। সিয়া বসে আছে একটি পার্কের বেঞ্চে, একা একা মন খারাপ করে আছে। হিয়া থাকলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে দিত। দুই বোন একসাথে থাকা মানেই ঝগড়া। আজ খুব কষ্ট হচ্ছে সিয়ার। কান্না করে দিয়েই বলে, কোথায় তুই বোন? আমার খুব একা লাগছে। তোর সাথে ঝগড়া করতে করতে আমি অভ্যস্ত। আমাদের মা আমাদের আলাদা করে দিল, একটুও শান্তি পাচ্ছি না। আমি তোর সাথে ঝগড়া না করে, আমি তো তোর সাথে সারা জীবন ধরে ঝগড়া করব বলে তোকে আমার যা বানাতে চাই। তোর নষ্ট পুরুষ, সেও তো তোর জন্য পাগল প্রায়। আমার খুব মনে পড়ছে তোর কথা। আয় বোন, আমার কাছে আয়। হিয়া আসলো না, আসবে কিভাবে? সে তো মালিনীর কাছে। সিয়ার দিকে একটা হাত টিস্যু এগিয়ে দিল। সিয়া পাশে তাকিয়ে দেখে আদ্র। টিস্যু নিয়ে চোখ মুছলো সিয়া। আদ্র বড় একটা আইসক্রিম বক্স আর কয়েকটা চকলেট রাখলো ব্রেঞ্চের মাঝখানে। সিয়া ওগুলো দেখেই বলে, আমি ডায়েট করি। আদ্র অবাকের সাথে বলে, কেন? কারণ আমি ভুটকি হয়ে যাচ্ছি তাই। ডায়েট করতে হবে না, এগুলো খাও। তোমার যা যা ভালো লাগে তাই খাবে। হ্যাঁ, তাই তো। পরে মোটা হলে আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এমনিতেও হুটহাট আপনি আমার সাথে কথা বলেন না। মোটা হলে তো আরও বলবেন না। কে বলেছে তোমাকে এসব কথা? হিয়া বলেছে আমার বর নাকি আমাকে ভালোবাসবে না। আমি ভুটকি খাদক তাই। সিয়ার নাকে কান্নার মাঝেও আদ্র হেসে দেয়। সিয়া ধমকেই বলে, হাসবেন না। ওকে ওকে, হাসবো না। তাই বলে তুমি হিয়ার কথা শুনে নাকে কান্না করবে? তুমি না মেডিকেল স্টুডেন্ট, কিছুদিন পর হবু ডাক্তার হবে। শুধু আমার জন্ম ডাক্তার হলে হবে? মনোবল শক্তি বজায় রাখতে হবে তো। সিয়া টিস্যু দিয়ে নাক টেনে মুছলো, তারপর আদ্রের দিকে ফিরেই বলে,
ডক্টরদের স্ট্রং হতে বলা হয়েছে, তাই বলে কঠোর না। সাহস রাখতে হবে রোগীকে সুস্থ করে দেওয়ার। তার জন্য আলাদা মন থাকা লাগে। রোগীর প্রতি সহানুভূতি না আসলে চিকিৎসা করব কিভাবে? আদ্র হেসে দেয় তার প্রেয়সীর বোকা বোকা কথা শুনে। এই মেয়ে শুধু পড়াশোনা ভালো করে গেল, বাইরের জগৎ সম্পর্কে ধারণা নিল না। অবশ্য নিবে কিভাবে? তার স্বপ্ন জড়িত আদ্র ও পরিবার। এগুলো বাদেও যে একটা জগৎ আছে এটা বুঝতে পারলো না। এখন বুঝেছে বলেই এত কষ্ট পাচ্ছে। সিয়ার দিকে চোখ রেখেই বলে, মায়ের প্রতি অভিযোগ অনেক জমেছে তাই না? এটাই কি হবার না? মায়ের কষ্ট আমি বুঝি, কিন্তু বাবা আমাদের মাকে ভালোবাসে না, এটা একদম ভুল। বাবা তো মাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেছে। মাই তো তার প্রথম সন্তান হারিয়ে দিশাহারা। বাবাকে বুঝতে পারল না, ওই বাজে লোকগুলোর সাথে হাত মেলালো। আন্টির মনে বিষ পুষেছে ওরা, একদিন ঠিক হয়ে যাবে সব। হুম। আদ্র আইসক্রিম এগিয়ে দিল সিয়া থেকে। সিয়া নিতে না চাইলেও আদ্র বলে, আমি আমার জন্য একটা ভুটকি বউ চাই, তাই এই আইসক্রিম খেলে তোমার সমস্যা নেই। সিয়া ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল। দোটানায় থাকার জন্য এমনটা হলো। আইসক্রিম খেতে খেতে একসময় সেও আদ্রকে দেখে হেসে দেয়। রাজ মুখ ফুলিয়ে বসে আছে। বীর বাইরে যায় একটা ফ্ল্যাগ ক্লায়েন্ট তার কাছে এসেছিল তাকে জব্দ করতে। ফিরে এসে দেখে রুদ্র এখন রাজের পাশে বসে আছে। বীর ওদের পাশে বসেই বলে, কি হলো আবার? পর শুনতে হয় শাট আপ। এখনো একই অবস্থানে আছে সবাই। বাড়িটা এমন নীরব কেন? বাকি সদস্য কোথায়? মেলাড্রোমা শেষ, সবাই নিচ্ছে রেস্ট। বীর মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে দেখে রাজ এখনো ক্ষিপ্ত হয়ে আছে। বুঝলো এখনো বউকে নিয়ে চিন্তিত, তাই বলে, আরে ভাই, তুই কি অন্ধ নাকি? বউকে এখন চিনতে পারছিস না? রাজ গম্ভীর কণ্ঠেই বলে, আমার জীবন থেকে এক এক করে সবে হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় মা, তারপর দাদু, বাবার যত্ন তো পেলামই না। মাতৃ সমতুল্য ছোট মায়ের স্নেহটুকু হারালাম। 1 মাস হয়ে গেল ভাইকে হারালাম। এখন আমার মায়াবতী আমাকে চিনতে পারছে না। এক এক করে সবাই কেমন বিদায় নিচ্ছে আমার থেকে। আর তুই বলছিস আমি অন্ধ হয়ে গেছে, আমার বউকে আমি চিনতে পারছি না। তোর মায়াবতী তোকে চিনতে পারছে ভাই, শুধু অভিনয় করে গেল। রাজ মুখ ঘুরিয়ে বীরের দিকে তাকালো। বীর আবারও বলে, তোর হিতাহিত জ্ঞান শূন্য হলেও আমি এখনো ভালো করেই পরখ করেছি। বোন আমার একই রকম আছে, তোকে কয়েকবার ইঙ্গিত দিয়েছে, তুই বুঝিসনি। আমাকে ইঙ্গিত দিয়েছে? স্মৃতি হারানো মেয়েটা এখনো তোকে মন্ত্রী মশাই বলল, তার আসনেই বসলো, এমনকি এটাও বলেছে তার জিনিসে যেন কেউ নজর না দেয়। এগুলো কি এনাফ না বুঝতে? রুদ্র ভাবছে বীরের কথা, হিসাব মিলিয়ে বলে, আমারও খটকা লেগেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। ভাই, আসলে একবার এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। দরকার হলে নতুন টেস্ট করাতাম, তাই চুপ ছিলাম। কিন্তু আমার কথা হলো, ভাবি যে এখন কেন স্মৃতি হারানোর অভিনয় করলো। এটা তো নিজেও ধরতে পারছি না। বোনের তো একটাই উদ্দেশ্য, মোহন সর্দার ও তার প্রজেক্ট ওয়াইফকে, সেই সাথে সন্তানকে শাস্তি দেওয়া। রাজ শুনছে এদের কথা, বুঝলো তাহলে মিহিরকে আঘাত করানোটা মায়ের একটা প্ল্যান ছিল। এবার রাজের ঠোঁটে হাসি ফুটলো, কিন্তু কিছুক্ষণ পর আবার বলে, তুই আসার সময় পুরো বাড়ি ফাঁকা দেখেছিস তাই না? হ্যাঁ। তোর বউ, আমার বউ, এরা তাহলে কোথায়? জানি না তো। রুদ্র উঠে দাঁড়িয়ে বলে, যদি ভাবিজির প্ল্যান ওই সোনালীকে শাস্তি দেওয়া হয়ে থাকে, তাহলে তো ভাবিজি। রাজ দৌড় দেয়। রুদ্র শীত বলে ছুটে গেল। সেই সাথে গেল বীর। রুদ্র দৌড়ে গেল মিহিরের ঘরে, বীর দৌড়ে গেল সোনালির ঘরে। রাজ গেল লকারের দিকে, কোথাও কেউ নেই। রাজ ফোন বের করে রুদ্র আর বীরকে ডাকতে নেবে, অমনি দেখে মায়ার মেসেজ। সরি মন্ত্রীমশাই, আমি আপনার প্ল্যান সম্পর্কে জেনেছি। আপনি এই সোনালীকে শাস্তি দিবেন না। এটা আমার জন্য হতাশার হলেও আমি হাল ছাড়বার পাচ্ছি না। আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনার এক আকাশ জুড়ে আমি আছি, কিন্তু এই সোনালীর ব্যাপারে আমি আপনার থেকেও কোনো পরামর্শ নিব না। আমি আমার জীবনের তিক্ত অতীতের বদলা নিব। এটাই তো আপনার মায়াবতীর ইচ্ছা। রুদ্র ও বীর রাজের কাছে এসে বলে, কি হলো? মস্ত বড় ভুল করে ফেললাম মায়াবতী। সোনালীকে নিয়ে বের হয়েছে, কোথায় গেছে জানি না।
রুদ্র কল করে জেসিকে জানায়, মিসেস সোনালির জন্য ইমিডিয়েট চারপাশে খোঁজ লাগাও। আমি আমার মতো সার্চ করছি। কল কেটে রাজের দিকে ফিরে বলে, আশা করি বেশি দূর যেতে পারেনি ওরা। যেভাবেই হোক সোনালিকে জীবিত রাখতেই হবে, ওই আমাদের শেষ সম্বল। বীর রাগান্বিত হয়ে কল দিল যারাকে। যারা রিসিভ করতেই বীর বলে, কাজটা ঠিক করলে না জানেমান। বিশ্বাস করেছিলাম আমি তোমাকে, আবারও বিশ্বাসে আঘাত করলে। এবার তোমার ডানা আমি কেটেই ফেলবো। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।